বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ওই যে অল্প বয়স্ক ওই যে ছাত্র যে উপদেষ্টা আছে না, এদের প্রত্যেকেই নিজেদেরকে খুব উচ্চের কিছু নেতা মনে করে, অনন্য সাধারণ নেতা মনে করে। আমার ধারণা নিজেদেরকে হয়তো ওই যে বলশেবিক বিপ্লবের রাশিয়ার ভ্লাদিমির ইলিচ লেনিন, অথবা চায়নার বিপ্লবের যে মাও সেতুং, অথবা কিউবার যে নেতা ফিডেল ক্যাস্ট্রো, অথবা ইরানের এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এবং একই সঙ্গে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অথবা তার চাইতেও বড় কিছু মনে করে, অন্তত তাদের কথাবার্তা আচরণ দেখলে সেরকমই মনে হয়। তো কথাগুলো কেন বললাম, যে হঠাৎ করে দেখলাম যে একটা সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উনি একটা কথা পরিষ্কার করে বলছেন, এবং এটা কিন্তু লিগ্যাল কথা, কেউ বলবে না যে এটা ইলিগ্যাল কথা। সেটা হচ্ছে যে ছাত্ররা, যে সমন্বয়করা, যারা নাকি 5 আগস্টের এই গণ অভ্যুত্থানকে সফল করছে, এবং এখানে বলতে হবে ওই এই সফলতাটা বস্তুত তাদের না, এটা হলো সেনাবাহিনী মৌনব্রত অবলম্বন করেছিল হঠাৎ করে, কথা নেই বার্তা নাই, তারা হঠাৎ করে কেন জানি মৌনব্রত অবলম্বন করেছিল, এবং ওটা ছিল কমপ্লিটলি যে ম্যাটিকুলাসলি প্ল্যান, যেটা আমাদের কাছে মনে হয়। কারণ 5 তারিখে কি আগের দিন রাতে আগের দিন বলা হলো যে সামরিক শাসন বলছি, কারফিউ জারি করা হয়েছে, তাই না? তো কারফিউ জারি করা হলে কি হলো, তারপরের দিন 5 তারিখে আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ কেউ কিন্তু মাঠে নামলো না, অথচ এই তথাকথিত যে ছাত্র জনতা এরা কিন্তু মাঠে নেমে গেল, এবং বেলা 12টা অবধিও কিন্তু কেউ মাঠে নামে নেই। হঠাৎ করে তারা মাঠে নামলো, ঘটনাটা কি? তাহলে এদেরকে কেউ ইনফরমেশন দিয়েছে বা ইনফর্ম করছে যে তোরা মাঠে নাম, তোদেরকে কিছু বলা হবে না। ফলে হচ্ছে কি, গোটা ফাঁকা মাঠ এরা এসে দখল করলো, এবং তখন এরা গণভবনের দিকে যাওয়া শুরু করলো, এবং তারপরে ঘটনাগুলো তো আমরা জানি। তো এটা তো খুব প্ল্যান করে করা হয়েছিল, এটা তো এদের কোনো মারাত্মক বা ব্যাপক কৃতিত্বের বিষয় সেটা তো মনে হয় না। ওই দিন যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা যদি সব দল বেঁধে ওই মাঠে থাকতো, তাহলে কি ওরা 5 আগস্টের ওই ঘটনা, গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, এবং 5 মাস পরে এসে এরা দাবি করে সেটা নাকি বিপ্লব, এটা কি হতো? কখনোই হতো না। সুতরাং এটা খুব প্ল্যান করে করা হয়েছিল, ঠিক আছে, ভালো কথা। তারপরে আমরা ধরে নিলাম যে জনগণ চাচ্ছিল, শেখ হাসিনা অনেক দিন ছিল ক্ষমতায়, 15-16 বছর ধরে মানুষ পরিবর্তন চাচ্ছিল, মানুষ তো পরিবর্তন চায়, ঠিক আছে। তারপরও আমরা যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরে নিলাম যে ওকে, কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানুষ আমরা পরিবর্তন চাচ্ছিলাম। কিন্তু কথা হচ্ছে যে এরা যখন এই যে আন্দোলন যখন করছিল, প্রথমে তো কোটা আন্দোলনের পরে মেটিকুলাসলি সেই প্ল্যান এসে এক দফায় এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, তাই তো? এবং তখনও এরা কি একবারও ঘুণাক্ষরে বলছিল যে আমরা নতুন বাংলাদেশ গঠন করব, আমরা সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধান গঠন করব, আমরা বাংলাদেশের নাম পাল্টে ফেলবো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের পতাকা, এগুলো সব পাল্টে ফেলবো? না, এগুলো কিছুই বলেনি, এগুলো তো তারা কোনো কিছুই বলেনি, তাই না? তো এগুলো না বলে তারা কিন্তু এই কর্মকাণ্ডটা করছিল, ইটস ওকে, ফাইন। তারপরে হঠাৎ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। তখন কিন্তু এই যে বিএনপি, তারা কিন্তু জাতীয় সরকার গঠনের ব্যাপারে ঐক্যমত পোষণ করেনি, এবং বলেও নাই যেটা করতে হবে। কেন বলেনি? কারণটা কি? কারণটা হচ্ছে এখানে বিএনপি মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সময় যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল ওই রকমই হবে, এরা কিছুদিন ক্ষমতায় থাকবে, এভরিথিং ইন অর্ডারে আনবে, এবং তারপর একটা ইলেকশনের আয়োজন করবে, ব্যাস শেষ। বিএনপি কিন্তু এটাই মনে করছিল, এর বাইরে অন্য কিছু মনে করেনি। কিন্তু কখনোই কি বিএনপি তখন মনে করছিল, বা বিএনপিকে তখন ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে লোকজন যারা, তারা কি বলছিল যে এখানে সংস্কার করতে হবে, অমুক করতে হবে, সংবিধান পাল্টাতে হবে, এহেন করতে হবে, তেন করতে? না, এগুলো তো কোনো কিছুই বলেনি। এবং তখন কি এই উপদেষ্টাগুলা যারা নাকি অল্প বয়স, তারা কি বলছিল, বা তারা কি ওখানে ঘুণাক্ষরে এরকম মনোভাব প্রকাশ করছিল যে তারা একটা রাজনৈতিক দল করবে? না, এগুলোও বলে নাই। তো তাই যদি হয়, তাহলে ওই যে ফখরুল ইসলাম আলমগীর তো যথাযথই সেখানে আর জাতীয় সরকারের কথা উনি তো বলতে পারেন না, কারণ এমন তো না যে বাংলাদেশে এই ধরনের সরকার অতীতে হয় নাই।
বেশ কয়েকবার তো হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু উনি এটাই বলছিলেন, তাই না? এখন এই যে নাহিদ ইসলাম, তো সে কি বলছে আমরা দেখি, একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, তো সেখানে সে কি বলছে আমরা একটু পড়ে দেখি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। তার মানে বলতে চাচ্ছে যে এখন এই যে জাতীয় সরকার গঠনের কথা, ওই যে সেদিন দেখলাম যে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বললেন। কেন বললেন? কারণ হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এই কয়েক মাস পরে এসে দেখা গেল যে এই সমন্বয়ক যারা এখন কিন্তু ক্ষমতায় ৩ জন আছে, অর্থাৎ ৩ জন উপদেষ্টা আছে, তাই না? তো তারা ভিন্ন আঙ্গিকে অন্য সমন্বয়ককে দিয়ে তারা একটা রাজনৈতিক দল গঠন করছে। তো যখনই এরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করতে থাকবে, তখন ভবিষ্যতে এই ৬ মাস হোক আর ৯ মাস পরে হোক, যখন ইলেকশন হবে আর এরা যদি ইন দি মিন টাইমে একটা রাজনৈতিক দল গঠন করে ফেলে, তাহলে সেখানে অবশ্যই এরা যেহেতু ক্ষমতায় থাকবে, তাহলে সেখানে তারা কি প্রভাব বিস্তার করবে না? একেবারে আওয়ামী লীগের শেখ হাসিনা যেরকম করতো, ঘটনার তো হুবহু তাই হবে। তাহলে এরা যদি এই কাজ করে, অর্থাৎ ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করে আবার ক্ষমতায় থেকে ইলেকশন করবে, তো এটা যদি বৈধ হয়, তাহলে ওই শেখ হাসিনা ক্ষমতায় থেকে ইলেকশন করাতে ওটাতে কী অসুবিধে ছিল? আর তাদের ইলেকশন করা যদি অবৈধ হয়, যেটা নাকি তারা 14 সালে 18 সালে এবং 24 সালে করলো, এটা যদি অবৈধ হয়, কারণ যুক্তি হিসাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই জন্য একতরফা ইলেকশন করছিল, তো এটা যদি অবৈধ হয়, ওটা যদি অন্যায় হয়, তাহলে এই যে এই সমন্বয়করা এরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করে এরা সামনে ইলেকশনে এসে এরা প্রভাব বিস্তার করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, অথবা একটা সম্মানজনক বিজয় তারা কামনা করছে। তো এটা নিয়ে কি পোড়খা রাজনীতিবিদ যারা সারা জীবন রাজনীতি করছে, যে ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অন্যান্য যারা সারা জীবন রাজনীতি করছে, তো এরা কি এটা বুঝে না? আর এরা কি মূর্খ নাকি? এই সমন্বয়কদের যে আচার আচরণ বা কথাবার্তা বা তারা যে কাজ করছে, এটার মূল উদ্দেশ্য কি এরা বুঝে না? ফখরুল ইসলাম আলমগীর তো আর এমনি এই কথা বলেনি। হ্যাঁ, যদি এরা মনে করে যে এই সমন্বয়করা যদি মনে করে যে বাংলাদেশের মানুষ এখনও তাদের ডাক দিলে লাখে লাখে কোটিতে তাদের পিছনে এসে জড়ো হবে, যদি তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এত মারাত্মক হয়, এবং বাংলাদেশের মানুষ যদি সংবিধান পাল্টায় ফেলতে চায়, বাংলাদেশের নাম পাল্টাতে চায়, জাতীয় সঙ্গীত পাল্টাতে চায়, তারপরে পতাকা পাল্টাতে চায়, তাহলে অবশ্যই এদের ডাকে মানুষ সাড়া দিবে, তাই না? তো সেক্ষেত্রে ক্ষমতা থেকে বাবারা নেমে যাও, নেমে গিয়ে রাজনৈতিক দল গঠন করো। তোমাদেরকে কেউ তো নিষেধ করছে না। কি কেউ নিষেধ করছে? না, কেউ নিষেধ করছে না। রাজনৈতিক দল গঠন করো এবং অবশ্যই তখন তোমরা প্রচার করো যে অতীতে এই সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, 53 বছর ধরে এক দল আছে, এক দল চলে গেছে, এক দল আসছে, আরেক দল চলে গেছে। ওই যে মিজানুর রহমানের মতো, যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলো। তাতে যদি পাবলিক সাড়া দেয়, জনগণ সাড়া দেয়, তোমাদের রাজনৈতিক দলটা স্ট্রং হবে, তাই না? এবং সামনে ইলেকশন হলে সবাই তোমাদেরকে ভোট দিবে, ক্ষমতায় চলে আসবে। তখন এটাই তো ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তো পরিষ্কার। ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তো অযৌক্তিক না। এখন এই দাবি, এখন যদি এবং এরা যখন এই পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করবে, তখন তো অবশ্যই জাতীয় সরকারের বিষয়টা চলে আসবে, তাই না? তো এটা ১/১১ আর ১/১২ যাই হোক না কেন, এই সমস্ত কথাবার্তা বলে কোনো ফায়দা আছে? এই যে অল্প বয়স্ক এই যে পোলাফাইনরা, তোমরা না চাইতেই বৃষ্টি পেয়ে গেছো, তাই না? আর হ্যাঁ, তোমরা তো কল্পনাও করো নাই 5 আগস্টের ওই দিন সকালেও তো কল্পনা করো নাই যে তোমরা রাতারাতি আলাদিনের চেরাগ হাতে পেয়ে যাবে। যেই পেয়ে গেছো, সাথে সাথে তোমরা ভেবে বসে আছো তোমরা কি করো? তোমরা গোটা বাংলাদেশের মানচিত্র চেঞ্জ করে দিয়ে ভারতের জায়গা দখল করে সেইগুলাকেও বাংলাদেশ বানাতে চাও। চিন্তা করে দেখছো যে গোটা বাংলাদেশকে কি ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলে দেওয়ার চিন্তাভাবনা তোমরা করছো। আর এখন এই যে তোমরা যে সরকার গঠন করছো,
এখনো পর্যন্ত বাংলাদেশকে এমন বিপদের মধ্যে রেখে দিয়েছো যে এই যে পাকিস্তানের সাথে যোগসাজশ করে যা এখন শুরু হয়েছে, আমি জানি না এইটার পরিণতিতে বাংলাদেশ কি পরিমাণ ভোগান্তির মধ্যে পড়বে ভবিষ্যতে, সেটা ভবিষ্যতই বলে দেবে। এবং খুব বেশি দূর যেতে হবে না, আগামী 2-6 মাস বা 1 বছরের মধ্যেই বাংলাদেশ এর ফলাফল ভোগ করবে, যদি বাংলাদেশ এখনও এ ব্যাপারে সংযত না হয়। গোটা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলার অধিকার তো তোমাদেরকে কেউ দেয় নাই। আর তোমরা এখন যে গণ অভ্যুত্থান, যে বললাম যে ওই দিন ওটা তো সম্ভবই হতো না যদি ম্যাটিকুলাসলি প্ল্যান করে ওই মাঠ থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করে দেওয়া না হতো, অর্থাৎ আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা না হতো কারফিউর নামে, তাই না? তাহলে তো 5 আগস্টের ওই সফলতা হতোই না, পরিস্থিতি কমপ্লিটলি এলোমেলো হয়ে যেত। এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস এখনও আমরা বুঝি না, সেনাবাহিনী এই ভূমিকাটা কেন নিল? তারা তো এতদিন ধরে সবাই তাদেরকে বলে দেশপ্রেমিক দেশপ্রেমিক, তারা কি একেবারেই চিন্তা করে নাই যে তারা যদি এটা অ্যালাউ করে, এই ঘটনাটা যদি ঘটে, যেটা অলরেডি ঘটে গেছে, এখন বাংলাদেশের কী অবস্থা, অর্থনৈতিকভাবে ধস নামছে। এই সেনাবাহিনী এইভাবে যদি আর 2-1 বছর যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে, সেনাবাহিনী তো বেতনও পাবে না। পরিস্থিতি কিন্তু অনেকটা সেরকমের দিকে যাচ্ছে, তাই না? তো আমি জানি না সেনাবাহিনীর যে প্রধান বা আরও অন্যান্য লোকজন কী উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে এই ধরনের একটা কর্মকাণ্ড করলো। তারা এটা বলতে পারতো যে ঠিক আছে, শেখ হাসিনা পদত্যাগ করবে এবং উনি থাকা অবস্থাতেই একটা অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকার গঠিত হবে, সামনে ইলেকশন হবে, এই ধরনের অনেকগুলো ব্যাপার স্যাপার ঘটাতে পারতো। সেনাবাহিনী ইচ্ছে করলে কিন্তু এই কাজটা করতে পারতো, বাট ওই কাজটা না করে একেবারে সরাসরি এই পোলাফাইনদের হাতে এই যে বিজয় তুলে দিয়ে এখন আবার সেই সেনাবাহিনীর লোকজনই তাদেরকে পাহারা দেয়, এবং ওই পাহারা দেওয়া অবস্থায় তারা ওই যে রাজনৈতিক দল গঠন করে। তো এইগুলো করলে পরে এখানে তো রাজনৈতিক দল আরও আছে, তাই না? এই যে বিশেষ করে বিএনপি বিশাল একটা দল, তারা কি এটা মেনে নিবে? সেনাবাহিনী তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এরা তো রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে শত্রু বানিয়ে ফেলছে, এবং আসলে বাংলাদেশের পরিস্থিতিটা অনেকটা পাকিস্তানের মতো করে ফেলছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো করলে তো হবে না। কেন হবে না? পাকিস্তানের একটা গুরুত্ব ছিল আমেরিকার কাছে। ওই যে আফগানিস্তানে যে ওই সোভিয়েত ইউনিয়ন যখন ঢুকছিল, তখন পাকিস্তানকে আমেরিকার প্রয়োজন ছিল, এবং যে কারণে আমেরিকা বিপুল পরিমাণে সাহায্য সহযোগিতা করেছে ওখানের যে সেনাবাহিনীকে, তাই না? এর ফলে তারা কিন্তু বেশ মজাটজাতে ছিল। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতিতে এ ধরনের কোনো কিছু তো নাই। এখানে আমেরিকা তো বাংলাদেশের সেনাবাহিনীকে সহযোগিতা করবে না। আবার এরা যদি সরাসরি ক্ষমতায় চলে আসে বা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে ওই আন্তর্জাতিক মিশনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এবং একই সাথে বাংলাদেশ একটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যদিও আসলে সেটা না, তারপরে এইরকম একটা ভান করে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাথে যে ব্যবসায়িক বাণিজ্যিক অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো পায়, সেনাবাহিনী যদি বাংলাদেশে এরকম হ্যান্ডেল করে, তাহলে তো সেই সুযোগগুলো পাবে না, যেরকমভাবে পাকিস্তান পায় না। এবং যে কারণে বস্তুত পাকিস্তান আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে, একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। তো বাংলাদেশের পরিস্থিতিও তো ওদিকেই ধাবিত হবে, তাই না? তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কি একেবারে কোনো চিন্তাভাবনা করে না? তারা কি বোঝে না যে ভবিষ্যতে আসলে কী হতে পারে, হতে যাচ্ছে? আজকে এখনও পর্যন্ত এই যে সমন্বয়ক যেগুলো নাকি ক্ষমতায় নাই, ক্ষমতার বাইরে যেগুলো আছে, তাদেরকেও সেনাবাহিনীর লোকজন এসকর্ট দিয়ে এখানে ওখানে নিয়ে যায়, ঘোরায়, আবার তারা রাজনৈতিক দল গঠন করছে। এটা কোন ধরনের কথা? সেনাবাহিনী পাহারা দিয়ে তাদেরকে নিয়ে এখানে ওখানে যাবে আর তারা রাজনৈতিক দল গঠনের কাজ কারবার করবে, তাহলে বিষয়টা কী? তার মানে বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী আসলে অল্টারনেটিভ একটা রাজনৈতিক দল গঠন করছে? বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় না? এবং গোটা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করছে। বিষয়টা তো এরকম, কারণ মাঠে এখন আওয়ামী লীগ নাই, কিন্তু আন্তর্জাতিকভাবে এই আওয়ামী লীগ, ভারত, আমেরিকা এদেরকে ম্যানেজ করে তারা তো আবার পুনরায় প্রত্যাবর্তন করতে চাচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি সত্বর আওয়ামী লীগকে মাঠে আবার রাজনীতি করার সুযোগ দিতে হবে। বেশি দিন দেরি করতে হবে না, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দিতে হবে। আর তখন কি পরিস্থিতি হবে? মাঝখান দিয়ে এই যে অল্প বয়সে এই উপদেষ্টাগুলা, এরা চিন্তা করছে যে
ম্যাটিকুলাসলি প্ল্যান করে আমরা যেটা দেখলাম যে 5 আগস্টের ঘটনা ঘটে গেল, এরপর থেকে এরা চিন্তা করছে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা, এরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করছে। কাদের কাছ থেকে স্বাধীন করছে সেটা তো আর আমরা বুঝতে পারলাম না। আওয়ামী লীগের লোকজন, তারা তো বাংলাদেশের লোক, তারা কি বাংলাদেশকে উপনিবেশ বানাইছিল নাকি? না, তা তো বানায়নি। বাংলাদেশের মানুষকে তো তারা উপনিবেশ বানায়নি। তাহলে এদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন করা মানে এদের পতন ঘটানো মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এই ধরনের ন্যারেটিভ দিয়ে গোটা জনগণকে তারা আকৃষ্ট করতে চায়। এরা কি গোটা দেশের জনগণকে ভোদাই মনে করে নাকি? এবং সেই কর্মকাণ্ডগুলো নাগাড়ে করে যাচ্ছে। এখন বিএনপি সেটা মানছে না, এই জন্য বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। অথচ ইন দি মিন টাইম কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে, ভারত অলরেডি খেলা শুরু করে দিয়েছে তাদের সাথে, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোথাকার পানি কোথায় চলে যাবে, কি হয়ে যাবে তার কোনো ঠিক নাই। এরা কোথায় এখন সেফ এক্সিট খুঁজবে, নিরাপদে প্রস্থান করার চিন্তাভাবনা করবে, তা না নিজেদেরকে আরও বিপদের মধ্যে, আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে। এরা কি একেবারেই চিন্তাভাবনা করে না? এরা কি বোঝে না যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে আসলেই ভয়ঙ্কর কিছু ঘটনা খুব সামনে ঘটতে যাচ্ছে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে তখন বাঁচানো তো দূরের কথা, সেফ এক্সিট নিয়ে কখন কিভাবে বাংলাদেশ থেকে চলে যাবে অলরেডি মনে হয় সেই চিন্তা সে করা শুরু করছে। অনেকটা ওই আওয়ামী লীগের মতোই হবে, সেইখানে চলে গেছে, তাই না? কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেমন বিপদে ফেলে গেছিল, তো ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্ভবত একই কাহিনী করতে যাচ্ছে। সে সম্ভবত একটা সেফ এক্সিট পেয়েই যাবে। বাট এই যে সমন্বয়ক নামের অল্প বয়সেই যে পোলাপাইনগুলারে বিপদের মধ্যে ফেলে যাবে, আমার কাছে কিন্তু এখন সেটা মনে হচ্ছে। কারণ আওয়ামী লীগ তো এদের এখন চিরশত্রু, সেটা তো বলা বাহুল্য। এই বিএনপিও এখন শত্রু হয়ে গেল। তাহলে আওয়ামী লীগের সমর্থক সংখ্যা হচ্ছে অ্যাটলিস্ট কত 40%, বিএনপির 32-33 কত, টোটাল মিলে 75% লোক হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের লোক, তাই না? তা এরা সবাই যদি এই সমন্বয়কদের এগেনস্টে চলে যায়, সমন্বয়করা 2 দিন পরে আসলে কোথায় যাবে? মানে তাদের আসলে হবেটা কি? দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।